আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আপনাদের সকলের উপর আল্লাহ তাআলার দয়া, শান্তি এবং রহমত বর্ষিত হতে থাক এবং আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুন। আজকে আপনাদের সামনে আমি একটা বিষয় নিয়ে আলোচনা করব যে আমাদের এই মহাবিশ্ব কীভাবে সৃষ্টি হয়েছে, তথা সর্বাধুনিক যে তত্ত্বটা বিগ ব্যাং থিওরি নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। যে না, আমাদের মনের মধ্যে একটা কৌতূহল আসে না যে এই বিরাট বিশ্ব প্রকৃতি, এই মহাবিশ্ব, ইউনিভার্স কীভাবে সৃষ্টি হয়েছে। না, আপনার এটা সুপ্রাচীন কাল থেকেই মানুষের মধ্যে এরকম একটা কৌতূহল সুপ্রাচীন কাল থেকেই ছিল। যেমন আমরা পৃথিবীর যে প্রাচীন সভ্যতা, আপনার মেসোপটেমিয়ার সভ্যতা বলেন, মিশরীয় সভ্যতা বলেন, পরবর্তী সিন্ধু সভ্যতা, চৈনিক সভ্যতা ইত্যাদি। তো এই সমস্ত সভ্যতার মানুষ তারা হালকা পাতলা জ্ঞান চর্চা করতো। তো তাদের কাছে একটা কৌতূহল ছিল যে এই যে আকাশে সূর্য, চন্দ্র, রাতের যে তারকারাজি, এই যে আমাদের এই পৃথিবী, এগুলো কিভাবে সৃষ্টি হয়েছে। কেউ মনে করতো যে আমাদের পৃথিবী হয়তো সমতল, কেউ মনে করতো ত্রিভুজাকার, ইত্যাদি ইত্যাদি। আবার কেউ ভাবতো যে আমাদের পৃথিবী এই সৌরজগতের কেন্দ্রে। এমনকি পরবর্তীতে আমরা দেখি যে গ্রিক পণ্ডিতগণ তারা মনে করতো যে আমাদের পৃথিবীর সৌরজগতের কেন্দ্রে। পরবর্তীতে কোপারনিকাস, গ্যালিলিওর গবেষণার দ্বারা আমরা জানতে পারি, প্রমাণ হয় যে সূর্য কেন্দ্রিক গ্রহগুলি ঘূর্ণনরত বা ঘূর্ণনশীল। তো যাই হোক, তো মানুষের মধ্যে একটা কৌতূহল সুপ্রাচীন কাল থেকেই এটা ছিল যে আমাদের পৃথিবী কীভাবে সৃষ্টি হয়েছে, কী বৃত্তান্ত ইত্যাদি ইত্যাদি, পৃথিবীকে জানার, মহাকাশকে জানার, মহাবিশ্বকে জানার ইত্যাদি ইত্যাদি বিষয়। তো কালক্রমে পরবর্তীকালে বিজ্ঞানের, প্রযুক্তির উন্নতির সাথে সাথে আমাদের এই মহাবিশ্ব কীভাবে সৃষ্টি হয়েছে এই সম্পর্কে বিজ্ঞান বা বৈজ্ঞানিকগণ বিভিন্ন মত তারা দিয়েছেন, বিভিন্নজন। তো আমাদের এই মহাবিশ্ব তথা পৃথিবীর সৃষ্টি সম্পর্কে যেই সমস্ত থিওরি বা মতবাদগুলো রয়েছে, যেমন আপনার হচ্ছে যে জুয়ারি তত্ত্ব, তারপর হচ্ছে টিসি চেম্বারলিন এবং মিল্টনের তত্ত্ব, গ্রহাণু তত্ত্ব, জেমস ও জেফ্রি জুয়ারি তত্ত্ব, অটোস কমিটের ধূলিমেঘ তত্ত্ব, কুইপারের মতবাদ, কান্ট এবং ল্যাপ্লাসের নেবুলা হাইপোথিসিস, এবং আপনার সর্বাধুনিক এবং সর্বশেষ থিওরি হচ্ছে বিগ ব্যাং থিওরি। যদিও বিগ ব্যাং থিওরি তথা এই সমস্ত থিওরিগুলোর একটাও 100% প্রমাণিত নয়, সাথে বিগ ব্যাং থিওরি 100% প্রমাণিত সত্য নয়, ফ্যাক্ট নয়, কিন্তু তারপরেও বিগ ব্যাং থিওরিকে বলা হচ্ছে সর্বাধুনিক এবং সবচেয়ে গ্রহণযোগ্য থিওরি। এটা কিন্তু বুঝতে হবে, অনেকেই এটা জানে না যে বিগ ব্যাং থিওরি কিন্তু 100% প্রমাণিত এবং ফ্যাক্ট নয়। বিগ ব্যাং তথা যতগুলো থিওরি রয়েছে, আপনার দ্বিনক্ষত্রী তত্ত্ব, জুয়ারি তত্ত্ব, ধূলিমেঘ তত্ত্ব, নেবুলা হাইপোথিসিস ইত্যাদি ইত্যাদি, কোনো তত্ত্বই সাধারণত প্রমাণিত সত্য নয় বা ফ্যাক্ট নয়, সাথে বিগ ব্যাং থিওরি। কিন্তু বিগ ব্যাং থিওরিটা হচ্ছে সবচেয়ে গ্রহণযোগ্য এবং সবচেয়ে যুক্তিসম্মত তত্ত্ব। তো এই বিগ ব্যাং থিওরি অনুযায়ী আমাদের পৃথিবী তথা এই মহাবিশ্ব কীভাবে সৃষ্টি হয়েছে। দেখেন, আমি একটা কথা বলি, এখানে ডিটেলসে বলে সময়টাকে নষ্ট করতে চাই না, বা ডিটেলসে বললে ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাবে। তো আমি এখানে মেন পয়েন্টগুলো তুলে ধরবো। তো এই বিগ ব্যাং থিওরি কি বলছে যে বিগ ব্যাং থিওরি অনুযায়ী মহাবিশ্ব তথা সৌরজগৎ এবং আমাদের পৃথিবী কীভাবে সৃষ্টি হয়েছে। না, বিগ ব্যাং শব্দের অর্থ হচ্ছে যে বিগ মানে বড় বা বৃহৎ, আর ব্যাং মানে হচ্ছে বিস্ফোরণ। তাহলে বিগ ব্যাং মানে হচ্ছে যে বৃহৎ বিস্ফোরণ। এই বিগ ব্যাং শব্দটা বা নামকরণটা যিনি করেন তিনি হচ্ছেন বিজ্ঞানী ফ্রেড হয়েল। তিনি সর্বপ্রথম উপহাস করে নামকরণ করেন যে বিগ ব্যাং, এবং সেটাই থেকে যায়, যেটা অনেকে জানে না। বিগ ব্যাং থিওরি বললেই স্টিফেন হকিংস, কিন্তু না, স্টিফেন হকিংস বিগ ব্যাং থিওরিটাকে সর্বাধুনিক করেছেন তিনি, কিন্তু বিগ ব্যাং থিওরির প্রবক্তা স্টিফেন হকিংস নয়। বিগ ব্যাং নামকরণটা করেন ফ্রেড হয়েল।
এটা গেল নামকরণের দিকটা। দ্বিতীয়ত হচ্ছে এই বিগ ব্যাং থিওরিটা কীভাবে আসে না, বিগ ব্যাং থিওরিটা সর্বপ্রথম যিনি প্রস্তাব করেন তিনি হচ্ছেন বেলজিয়ামের জ্যোতির্বিজ্ঞানী লেমায়ে। 1927 খ্রিস্টাব্দে তিনি সর্বপ্রথম নামকরণ করেন। তিনি সর্বপ্রথম এই তত্ত্ব সম্পর্কে তিনি একটা প্রস্তাব দেন। তারপর আপনার তার আগে 1920 সালে আমরা জানি যে এডুইন হাবল তিনি একটা টেলিস্কোপ আবিষ্কার করেছিলেন এবং সেই টেলিস্কোপের সাহায্যে তিনি মহাকাশকে নিরীক্ষণ করেন এবং যাই হোক তার রিসার্চের সাপেক্ষে তিনি বলেন যে আমাদের এই মহাবিশ্ব ক্রমশ সম্প্রসারণশীল বা বেড়ে চলেছে। তো যাই হোক এইভাবেই 1927 সালে বিজ্ঞানী লেমাইয়ে তিনি এই বিগ ব্যাংয়ের বিষয়ে তিনি প্রস্তাব দেন। বিগ ব্যাং নামকরণ করেন না, মানে এই থিওরিটা সম্পর্কে তিনি একটা প্রস্তাব দেন এবং এই এডুইন হাবল এবং বিজ্ঞানী লেমাইয়ের জ্যোতির্বিদ্যা এবং পদার্থবিদ্যার সমন্বয়ে সাধারণত এই প্রস্তাবটা বা এই তত্ত্বটা গড়ে ওঠে, দাঁড় করায়। বিজ্ঞানী ফ্রেড হয়েল সর্বপ্রথমের নামকরণ করেন যে বিগ ব্যাং উপহাস করে, আর সেটাই এখনো পর্যন্ত মানে সেইটাই নামকরণটা থেকে যায়। পরবর্তীতে স্টিফেন হকিংস এই থিওরিটাকে তিনি সর্বাধুনিক করেন। তো অ্যাকচুয়ালি স্টিফেন হকিংস এই তত্ত্বটাকে পরবর্তীকালে সর্বাধুনিক করেন। তো যাই হোক, তো আসেন যে জানা যাক যে এই বিগ ব্যাং থিওরিটা আসলে কি, বা বিগ ব্যাং থিওরি অনুযায়ী আমাদের এই মহাবিশ্ব পৃথিবী কিভাবে সৃষ্টি হয়েছে। মেন কথাতে আসা যাক, আর আমি এখানে ভিডিওটাকে লম্বা না করে মেন পয়েন্টগুলো বলার চেষ্টা করব। না, প্রথমত যে বিগ ব্যাং থিওরি অনুযায়ী বলা হচ্ছে যে একটা বিন্দু, সেই বিন্দু থেকে সমগ্র ইউনিভার্স মহাবিশ্বের সৃষ্টি, না সেই বিন্দুটা কি না সেই বিন্দুটা আপনার সেটা কি হয় ফুলতে 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 একসময় সেটা কি হয় বাস্ট করে এবং এইভাবে সমস্ত কিছু ছড়িয়ে পড়ে এবং তা প্রসারিত হতে থাকে এবং আজ প্রসারিত হয়ে চলেছে আমাদের মহাবিশ্ব প্রসারণশীল। এইভাবে আমাদের এই বিশ্ব ব্রহ্মাণ্ড তথা মহাবিশ্বের সৃষ্টি। না, আমি এখানে স্টেপ বাই স্টেপ মানে বলছি, যদি রিডিং বলে যাই বিষয়টা তো বুঝবেন না, স্টেপ বাই স্টেপ বলি। নাম্বার 1, বিগ ব্যাং থিওরি বলছে যে 4.6 বিলিয়ন বছর পূর্বে মহাশূন্যে একটা বিস্ফোরণ ঘটে। নাম্বার 2, এই বিস্ফোরণের ফলে বস্তু আর শক্তির উদ্ভব ঘটে। নাম্বার 3 হচ্ছে যে এই বস্তু আর শক্তি আপনার গামা রশ্মি হিসেবে মহাশূন্যে ছড়িয়ে পড়ে। নাম্বার 4 হচ্ছে যে আলোর তুলনায় যেহেতু কোনো গতিশীল বস্তু নাই, আলো হচ্ছে সবচেয়ে গতিশীল বস্তু, তাই এই বস্তুগুলো দ্রুত তীব্র আলোর গতিবেগে দ্রুত ছড়িয়ে পড়ে, মানে আলোতে দ্রুত ছড়িয়ে পড়তে সাহায্য করে। তারপর নাম্বার 5 হচ্ছে যে এরপর আপনার এই বস্তুকণা যখন দ্রুত ছড়াতে থাকে তখন এটা আপনার কী হয় প্রসারিত হতে থাকে। তো এই প্রসারণের সাথে সাথে বস্তুকণা কী হয় যে শীতল হতে থাকে, মানে এই বস্তু শীতল হতে থাকে প্রসারণের সাথে সাথে এবং ক্ষুদ্রাতি ক্ষুদ্র বস্তুকণার সৃষ্টি হয়। তারপর হচ্ছে যে এই যে ক্ষুদ্রাতি ক্ষুদ্র বস্তুকণার সৃষ্টি হয়, তো সর্বপ্রথম সৃষ্টি হয় প্রোটন আর নিউট্রন। তো এই নিউটন থেকে আমরা পরমাণুর ভর সংখ্যা জানতে পারি। তো যাই হোক, তো এরপর আপনার কি হয়, এই যে দুটো কণা প্রোটন আর নিউট্রন, তো এই প্রোটন আর নিউট্রন থেকে কি হয় হাইড্রোজেনের সৃষ্টি হয়, হাইড্রোজেন গ্যাসের একটা, যেহেতু আমরা জানি যে প্রোটন আর নিউট্রনটা পরমাণু, তো হাইড্রোজেন গ্যাসের সৃষ্টি হয়। তো এই হাইড্রোজেন গ্যাস পরবর্তীকালে বিক্রিয়া করে সৃষ্টি করে হিলিয়াম গ্যাসের সৃষ্টি করে। এরপর আপনার কি বলা হচ্ছে এই থিওরি অনুযায়ী, আমি স্টেপ বাই স্টেপ বলছি এখানে নিজের মতো করে স্টেপ বাই স্টেপ। এই হিলিয়াম আর হাইড্রোজেন গ্যাস, এই উভয় গ্যাস থেকে পরবর্তীকালে সৃষ্টি হয় একটা উজ্জ্বল একটা গ্যাসযুক্ত একটা মেঘের সৃষ্টি হয়। এরপর সেই উজ্জ্বল গ্যাসযুক্ত যে মেঘটা সৃষ্টি হয়, তো সেই মেঘ থেকে পরবর্তীতে সৃষ্টি হয় নেবুলা বা নিহারিকা, অর্থাৎ সেই উজ্জ্বল গ্যাসযুক্ত যে মেঘটা, তো সেই মেঘের মধ্যে যে সমস্ত গ্যাসীয় বস্তু বা বস্তু থাকে, তো সেগুলো অভিকর্ষের কারণে জড়ো হতে থাকে এবং তা থেকে সৃষ্টি হয় নেবুলা বা নিহারিকা। এই নেবুলা বা নিহারিকা থেকে সৃষ্টি হয় নক্ষত্রের।
পরবর্তীতে নক্ষত্রের উদ্বাত্য হিসাবে গ্রহের সৃষ্টি হয়, এবং এইভাবেই আমাদের সূর্য একটা নক্ষত্র এবং এই সৌরজগৎ, সূর্য তথা পৃথিবী ও সৌরজগতের এইভাবেই সৃষ্টি হয়েছে। এই হচ্ছে বিগ ব্যাং থিওরির মূল কথা। আর একবার যদি আমি পুরো সারমর্মটা বলে দিই, কি না, একটা বিন্দু, সেই বিন্দুটা ক্রমশ আকারে বাড়তে থাকে, বাড়তে একসময় সেটা বাস্ট করে, এবং বাস্ট করার সাথে সাথে সমস্ত কিছু ছড়িয়ে যায় এবং সেটা প্রসারিত হতে থাকে। আজও প্রসারিত হয়ে চলেছে। এরপর কি হয় যে না, বস্তু আর শক্তির উদ্ভব ঘটে, এই বস্তু আর শক্তি গামার শীর্ষে মহাশূন্যে ছড়িয়ে পড়ে। তারপর সেটা প্রসারণের সাথে সাথে শীতল হতে থাকে এবং বস্তুকণার সৃষ্টি হয়। এই বস্তুকণা থেকে সর্বপ্রথম প্রোটন আর নিউট্রনের সৃষ্টি হয়। এই প্রোটন এবং নিউট্রন থেকে সৃষ্টি হয় হাইড্রোজেন গ্যাসের, হাইড্রোজেন গ্যাস বিক্রিয়া করে সৃষ্টি করে হিলিয়াম গ্যাসের, হিলিয়াম আর হাইড্রোজেন গ্যাস থেকে সৃষ্টি হয় একটা উজ্জ্বল গ্যাসযুক্ত মেঘের, এই উজ্জ্বল গ্যাসযুক্ত মেঘ থেকে সৃষ্টি হয় নেবুলা বা নিহারিকার, এই নেবুলা বা নিহারিকা থেকে সৃষ্টি হয় নক্ষত্রের উদ্বাত্য হিসাবে গ্রহের, এবং এইভাবেই সৌরজগৎ তথা আমাদের এই পৃথিবীর সৃষ্টি এবং এই টোটাল ইউনিভার্সের সৃষ্টি। এটাই হচ্ছে বিগ ব্যাং থিওরির মূল কথা। তবে আমি এখানে কটা পয়েন্ট এড়িয়ে গেছি, স্টেপ বাই স্টেপ বললাম বলে পয়েন্টগুলোকে স্টেপের মধ্যে নিয়ে আসিনি। আরও বেশ কিছু জানার আছে বিগ ব্যাং তত্ত্ব সম্পর্কে। না, এই বিগ ব্যাং যখন বাস্ট করে তো সেই তখন থেকে সময়টাকে ধরা হচ্ছে, তার আগের সময়টাকে ধরা হচ্ছে না, তার আগের সময় পৌঁছানো যায় না। সায়েন্স আমাদের বলছে যে এই মহাজাগতিক সময়কে আমরা সাধারণত মেনলি দুটো ভাগে আমরা ভাগ করছি। এক হচ্ছে প্ল্যাঙ্কিয়ান পর্ব আর একটা হচ্ছে গ্যামোইয়ান পর্ব। বিজ্ঞান আমাদের বলছে যে বিগ ব্যাং যখন বাস্ট করে, তো সেই যে মুহূর্তে বাস্টটা করে, ঠিক সেই মুহূর্ত থেকে আমরা সাধারণত সময়কে আমরা গণনা করতে সক্ষম। কিন্তু তার আগের সময়টা কি ছিল, বিগ ব্যাং বাস্ট করার আগের মুহূর্তটা কি ছিল, সেই সময়ে পৌঁছানো সম্ভব নয়। সায়েন্স আমাদের বলছে, বিজ্ঞান আমাদের বলছে যে বিগ ব্যাং বাস্টের আগের মুহূর্তে আমরা পৌঁছাতে সক্ষম নয়, বা তার আগের সময়টা কি ছিল, বা তার আগের মুহূর্ত কি ছিল, তার আগের অবস্থাটা কি ছিল, এটা জানানো সম্ভব নয়। এই বিগ ব্যাং ঠিক যখন বাস্ট যে মুহূর্তে বাস্ট করে, বিস্ফোরণটা ঘটে, তখন থেকে সময়কে সাধারণত গণনা করাটা সক্ষম হচ্ছে। এবং এর উপর ভিত্তি করে মহাজাগতিক সময়কে দুটো ভাগে ভাগ করা হচ্ছে, একটা হচ্ছে প্ল্যাঙ্কিয়ান আর একটা হচ্ছে গ্যামোইয়ান। অর্থাৎ প্ল্যাঙ্কিয়ান পর্বের সময়টা হচ্ছে 0 থেকে আপনার, ভুল বললাম, ওটা 5 হবে না, 0 থেকে 3.590 ইন্টু 10⁴ সেকেন্ড। আর গ্যামোইয়ান পর্বের সময়টা হচ্ছে যে 3.590 ইন্টু 10⁻⁻44 থেকে 6.4 বিলিয়ন বছর পর্যন্ত। অর্থাৎ বিগ ব্যাংয়ের আগের মুহূর্তে সাধারণত কি বলা হচ্ছে, যে বিজ্ঞান আমাদের বলছে যে বিগ ব্যাংয়ের আগের মুহূর্তে পৌঁছানো সম্ভব নয়, যে বিগ ব্যাংয়ের আগের মুহূর্তটা কি ছিল, কেমন ছিল, কি অবস্থা ছিল, সেটা জানানো সম্ভব নয়। বিগ ব্যাংয়ের সময় থেকে সাধারণত আপনার সময়টাকে ধরা হচ্ছে, বিগ ব্যাংয়ের আগের মুহূর্তে যাওয়াটা সম্ভব নয়। আর এইভাবে মহাজাগতিক সময়কে সাথে দুটো ভাগে ভাগ করা হচ্ছে, আর যে প্ল্যাঙ্কিয়ান আর গ্যামোইয়ান। প্ল্যাঙ্কিয়ান সময় হচ্ছে যে 0 থেকে 3.590 ইন্টু 10⁴ সেকেন্ড, আর গ্যামোইয়ান সময় হচ্ছে 3.590 ইন্টু 10⁻⁻44 থেকে একদম 6.4 বিলিয়ন বছর পর্যন্ত। অর্থাৎ যখন বিগ ব্যাং বাস্ট করে আজ থেকে 6.4 বিলিয়ন বছর পূর্বে, অর্থাৎ ঠিক সেই মুহূর্তটাকে আগে পর্যন্ত গ্যামোইয়ান সময় ধরা হচ্ছে। একদম 3.590 ইন্টু 10⁻44 থেকে এই সময়টা হচ্ছে গ্যামোইয়ান, 6.4 বিলিয়ন বছর। আর 0 থেকে আপনার 3.590 ইন্টু 590 ইন্টু 10⁻⁻44 সেকেন্ড, এই সময়টা হচ্ছে যে প্ল্যাঙ্কিয়ান সময়। প্ল্যাঙ্কিয়ান সময়ে সায়েন্স আমাদের বলছে পৌঁছানো সম্ভব নয়। প্ল্যাঙ্কিয়ান সময় যাওয়াটা সম্ভব নয়। সেই মুহূর্তটা কেমন ছিল, অবস্থাটা কেমন ছিল, মহাজাগতিক অবস্থা কেমন ছিল, এটা জানানো সম্ভব নয়।